country by 2026. অপপ্রচার চালায়, ওই অপপ্রচার কেউ কান দেবেন না, ওগুলি দেখতেও যাবেন না, পড়তেও যাবেন না। আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা নিয়ে চলবেন যে এই দেশ রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে তিনি প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দিয়েছে। এছাড়াও তিনি এর আগে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী এবং এরপরে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা আছে এবং প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিস্তারিত থাকছে এখন দুপুরে। আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি কালিব ইবনে রিয়াজ। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে দেশে ৮০টির মতো শিল্পনগরী রয়েছে। অর্থনীতি শিল্প নির্ভর করতে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে ভূমি অধিগ্রহণ, অবকাঠামো ও জ্বালানি সংকটে প্রত্যাশিত বিনিয়োগ টানতে পারছে না বিসিক শিল্পনগরীগুলো। আমার এই পাটি বানানির কাজ দেয় আর কি, চলতেছি সংসারটা, বাচ্চাদের লেখাপড়া করাইতেছি। মানে আগে অনেক একটু কষ্ট হয়েছে, তো পরে পাটি কোম্পানি চাকরি করে বিসিকে একটু ভালো। সারা দেশের বিসিক শিল্পনগরীর খোঁজ খবর নিয়েছেন আমাদের সহকর্মীরা। সেসব নিয়ে এখন দুপুরে থাকছে বিশেষ আয়োজন। দেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিসিক। প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। ৬৪ জেলায় স্থাপন হয়েছে ৮০টি শিল্পনগরী, যেখান থেকে বছরে ৭৬,৪১০ কোটি টাকার বেশি পণ্য উৎপাদন করা হচ্ছে। লবণ ও মধু উৎপাদনেও এসেছে ঈর্ষণীয় সাফল্য। এত কিছুর পরেও নানা সমস্যায় জর্জরিত দেশের বিসিক শিল্পনগরী। যাত্রা শুরুর ৬৬ বছর পর কতটা লক্ষ্য অর্জন করতে পেরেছে সম্ভাবনাময় খাতটি, তা জানব প্রতিবেদনে। বাংলাদেশে বিসিক শিল্প নগরীর যাত্রা বহুদিনের। ১৯৫৭ সালে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন গঠনে বিল উত্থাপন করেছিলেন তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দারুণ এমন উদ্যোগ মাত্র কয়েক মাসের মধ্যেই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। স্বাধীন বাংলাদেশে যা রূপান্তর হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক নামে। উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন, অর্থ ও মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ সহ দেশের আর্থসামাজিক উন্নয়নে দায়িত্ব বিসিকের। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের বড় ভূমিকা রাখতে বছর বছর শিল্পনগরীর সংখ্যাও বেড়েছে। এখন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা অঞ্চলে রয়েছে ৮০টি শিল্পনগরী। এতে বিনিয়োগ করার জন্য প্লট বরাদ্দ পাচ্ছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের তথ্য বলছে, ৪টি অঞ্চলে যে ৮০টি শিল্পনগরী রয়েছে তাতে মোট শিল্প প্লটের সংখ্যা ১১,৯২২টি। ইতোমধ্যে ১০,৭৬১টি প্লট বরাদ্দ পেয়েছে উদ্যোক্তা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সারা দেশে ৫,৯৪৯টি শিল্প ইউনিটের মধ্যে বন্ধ রয়েছে ৫৫৪টি, নির্মাণাধীন ৬৩০টি। বাকি ৪,৭৬৫টিতে নানা পণ্য উৎপাদন হচ্ছে। শুধু পণ্য উৎপাদন নয়, কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যাপক ভূমিকা রাখছে বিসিক। সরকারি তথ্য মতে ৮০টি শিল্পনগরীতে এখন পর্যন্ত ৭,৩১,১৫২ জনের কর্মসংস্থান হয়েছে, যাদের মধ্যে ৩,০৯,৫৩৮ জন নারী। কর্মসংস্থানে সবচেয়ে এগিয়ে ঢাকা অঞ্চল। এখানকার ২৪টি শিল্পনগরীতে নারী ও পুরুষ মিলিয়ে কর্মসংস্থান হয়েছে ৪,৮১,৯৮৯ জনের। শিল্প খাতের উৎপাদন, রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিসিক শিল্পনগরীগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে জাতীয় অর্থনীতিতে। বিসিকের পরিসংখ্যান বলছে, শিল্পনগরীগুলোর ৪,৭৬৫ শিল্প ইউনিটে গত জুন পর্যন্ত বিনিয়োগ হয়েছে ৪৩,২৫৯ কোটি টাকার বেশি। প্রতিষ্ঠানগুলো ২০২১-২২ অর্থ বছরে যে পণ্য উৎপাদন করেছে তার বাজার মূল্য ৭৬,৪১০ কোটি টাকা। ৯৬২টি রপ্তানিমুখী শিল্প ইউনিটে গত অর্থ বছরে পণ্য রপ্তানি করেছে ৪৬,২৯৩ কোটি টাকার বেশি। এর ফলে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা।
এদিকে অপরিহার্য ভোগ্যপণ্য লবণ মূলত শ্রমনির্ভর শিল্প। লবণ উৎপাদন থেকে মোড়কজাত পর্যন্ত এ শিল্পের সঙ্গে যে ৫ লাখ লোক জড়িত তাদের উপর নির্ভরশীল অন্তত ২৫ লাখ মানুষ। জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান প্রায় ৩৫০০ কোটি টাকা। মূলত ১৯৬১ সাল থেকে বিসিকের আওতায় পরিকল্পিত লবণ উৎপাদন শুরু হয়। এখন যা রূপ নিয়েছে বড় শিল্পে। তথ্য বলছে সরকারি ১২টি কেন্দ্রের মাধ্যমে গত অর্থ বছরে উৎপাদন হয়েছে ১৮,৩০,০০০ মেট্রিক টনের বেশি, যা ৬১ বছরের মধ্যে রেকর্ড উৎপাদন। চাহিদা ও যৌক্তিকতা বিবেচনায় নতুন নতুন উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে বিসিক। এর মধ্যে অন্যতম মধু উৎপাদনে সহায়তা। এ লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে গত ১০ বছরে প্রতিবারই উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ২০২১-২২ অর্থ বছরে ১৫০০ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ১০,৬৫৫ মেট্রিক টন, যা আগের বছরের চেয়ে ৬,০০০ মেট্রিক টন বেশি। তবে ৬৬ বছর পার করার পর ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে যতটা অগ্রগতি আশা করা হচ্ছিল ততটা এগোয়নি প্রতিষ্ঠানটি। বছরের পর বছর নানা সমস্যায় জর্জরিত শিল্পনগরীগুলো। সুপেয় পানির তীব্র সংকট, খানাখন্দে ভরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ সংকটের অন্ত নেই প্রতিষ্ঠানটির। রাস্তাঘাটের বেহাল দশায় দুর্ভোগের সঙ্গে পরিবহন ব্যয় বাড়ছে ব্যবসায়ীদের। জ্বালানির সহজলভ্যতা যতটা থাকার কথা ছিল তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ঋণ সেবা কার্যক্রম নিয়েও আছে অভিযোগ। এত সব কারণেই দেশের সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগ খুব একটা আগ্রহ বাড়েনি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। সৈয়দ রায়হান, এখন। দেশের ৮০টি শিল্পনগরীর বিভিন্ন সম্ভাবনাময় খাত কিন্তু আমরা দেখছিলাম এই প্রতিবেদনে। আর যদি বলা হয় সারা দেশে ক্ষুদ্র ও কুটির শিল্পনগরীর আরও খবর জানাতে বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ, গুলজার আহমেদ এবং ইমতিয়াজ আহমেদ। তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চাই এই বিসিক শিল্পনগরীর থেকে। প্রথমে যুক্ত হতে চাই বরিশালে ফেরদৌসের সাথে। ফেরদৌস, আপনি যদি জানাতেন যে বরিশালে আসলে বিসিক শিল্পনগরীগুলো কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, ব্যবসায়ীরা কি জানাচ্ছেন, আর নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে বা উদ্যোক্তাদের নিয়ে কি কি পরিকল্পনা আছে বিসিকের? ধন্যবাদ স্বর্ণা আপনাকে। বরিশাল বিসিকের আসলে অনেক সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান যে কবে কোথায় হবে কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছে না। আমি যদি একটু আপনাকে সংক্ষেপে দু একটা কথা জানাই, যেমন প্রধান সমস্যা হচ্ছে গ্যাস না থাকার কারণে কিন্তু এখানে বিসিকের যে একটা কার্যক্রম, যে একটা শিল্প নগরীতে পরিণত হওয়া, সেটি কিন্তু এখনও পর্যন্ত হয়ে উঠতে পারেনি। আর এর বাইরে যেটি সমস্যা রয়েছে, যেমন আমি সকাল 9:30টার দিকেই বিসিকে প্রবেশ করেছি, সেই থেকে এখন পর্যন্ত রয়েছি। আমি যেটা দেখতে পেয়েছি, এই বিসিকে বেশ কয়েকবার কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, এবং সেটি না থাকার কারণে কিন্তু যে সমস্যাটি এখানে হয়েছে, যে শিল্প প্রতিষ্ঠানগুলো একদিকে গ্যাস নেই, অন্যদিকে বিদ্যুৎ নেই, তাহলে কি পরিস্থিতি হয় এটি কিন্তু বোঝাই যায়। যাদের বড় প্রতিষ্ঠান তাদের জেনারেটর রয়েছে, জেনারেটর অথবা সৌরবিদ্যুতের মাধ্যমে কিন্তু তারা তখন দেখা যায় যে তাদের কার্যক্রম চালিয়ে রাখে। যেমন আমি এই মুহূর্তে যে প্রতিষ্ঠানটি রয়েছে, এটি 100% একটি রপ্তানিমুখর জুতার ফ্যাক্টরি, এটির নাম হচ্ছে ফরচুন শু। এটি বড় একটি প্রতিষ্ঠান হওয়ার কারণে কয়েক হাজার শ্রমিক এখানে কাজ করে। এখানে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি অবস্থা হয়? এখানে কিন্তু আমরা যেটা দেখেছি, বিদ্যুৎ না থাকার পর কিন্তু কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল এবং পরবর্তীতে নিজস্ব জেনারেটরের মাধ্যমে তারা চালিয়ে রেখেছেন। এই ফরচুন শু কিন্তু হচ্ছে এই বিসিকের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবচেয়ে বড় কোম্পানি, এবং আগেই বলেছি যে 100% রপ্তানিমুখর কোম্পানি, এবং এই কারণে কিন্তু এদের পক্ষে সম্ভব হয়েছে জেনারেটরের মাধ্যমে কার্যক্রম চালিয়ে রাখা। কিন্তু অন্য যত কোম্পানি রয়েছে, এখানে সর্বোচ্চ 3টি কোম্পানি আছে, যে আরেকটি রয়েছে বিসিকের বেঙ্গল বিস্কুট কোম্পানি, এরকম হাতে গোনা 2-3টি কোম্পানি রয়েছে যাদের প্রতিষ্ঠান বড় এবং তারা এই কার্যক্রমগুলো চালাতে পারে, কিন্তু অন্যদের পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না। ফলে এখানকার শিল্পায়ন এই কারণে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আর একটা জিনিস আমি বলার চেষ্টা করব, সেটি হচ্ছে বরিশাল বিসিকের নিরাপত্তা নিয়ে কিন্তু একটি বিষয় রয়েছে। যেমন এখানে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করতে হয় এই কারণেই যে এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে শিল্প পুলিশ নাই। শিল্প পুলিশ না থাকার কারণে যে সমস্যাটি হয় সেটি কিন্তু এখানে হচ্ছে, এবং এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু কর্মকর্তা রয়েছেন এবং উদ্যোক্তা রয়েছেন, তারা শিল্প পুলিশের দাবি করেছেন। আমার হাতে থাকা এতটুকুই ছিল বরিশাল বিসিকের খবর। আমরা যাব এখন সিলেটের, সেখান থেকে সহকর্মী গুলজার আহমেদ যোগ দিবেন সিলেটের পরিস্থিতি জানাবার জন্য। গুলজার।
ধন্যবাদ। বরিশাল থেকে যে সহকর্মী জানাচ্ছিলেন বিসিকের অবস্থা ঠিক একই চিত্র না হলেও কিছুটা ভালোর দিকে রয়েছে সিলেটের যে বিসিক শিল্পনগরীগুলো রয়েছে। সিলেটে দুটি বিসিক এলাকা আছে এবং এখানকার যে বিনিয়োগ স্থানীয় ব্যবসায়ী যারা আছেন তাদের বিনিয়োগ রয়েছে, পাশাপাশি প্রবাসীদের একটা বেশ ভালো বিনিয়োগ রয়েছে। অর্থাৎ দুটি বিসিক শিল্পনগরীতে একটিতে হচ্ছে প্রায় 72টি প্রতিষ্ঠান এবং অন্যটিতে হচ্ছে 74টি প্রতিষ্ঠান, 6টি ছাড়া বাকি সবগুলো কিন্তু উৎপাদনে রয়েছে। তার মধ্যে অধিকাংশের 30% অর্থাৎ বিনিয়োগের মোট 30% হচ্ছে প্রবাসী বিনিয়োগ। আমরা এই মুহূর্তে রয়েছি খাদিমনগর বিসিক শিল্পনগরীতে, যেখানে একটি গ্যাস কুকার যে বার্নার যেগুলো আছে তৈরি করার কারখানা, সেখানে এটি কিন্তু পুরোপুরি একজন প্রবাসীর বিনিয়োগ রয়েছে এবং তিনি 2006 সাল থেকে মূলত যুক্তরাজ্য এবং ইউরোপের বাজারে গ্যাসের কুকার যেগুলো আছে সেগুলো তিনি রপ্তানি করে থাকেন। এবং এই প্রতিষ্ঠান থেকে এটাই একমাত্র প্রতিষ্ঠান যেটি হচ্ছে যে মানে সিলেট নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম প্রকৌশলী কোনো জিনিসপত্র অথবা পণ্য সেটি ইউরোপের বাজারে যেয়ে থাকে। এবং প্রতি 2 মাস পরপরই এখানে মূলত 2টি বড় কন্টেইনারের মাধ্যমে সেটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে সেখান থেকে ইউরোপ এবং যুক্তরাজ্যের বাজারে এগুলো রপ্তানি হয়ে থাকে। এবং এটি একমাত্র প্রতিষ্ঠান যেটি ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অর্থাৎ BSI কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার মধ্যে। এখানকার যারা বিনিয়োগকারী রয়েছেন তারা বলছেন এরকম প্রতিষ্ঠান শুধুমাত্র এই প্রতিষ্ঠান থেকে বছরে 30 থেকে 35 কোটি টাকার শুধুমাত্র গ্যাসের চুলা যেগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে, রেস্টুরেন্ট সহ বড় বড় প্রতিষ্ঠানে রান্নার কাজে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো তারা এগুলো রপ্তানি করে থাকেন। এবং প্রতি 2 মাস অন্তর অন্তর তাদের 2টি কন্টেনার 40 ফিটের উচ্চতা যে বড় কন্টেনারগুলো আছে সেখান থেকে এই মালামালগুলো যায়। ঠিক একই রকম এর বাইরেও 2টি শিল্পনগরীতে বেশ কিছু ফুড প্রোডাকশনের কোম্পানি রয়েছে যেগুলো ইউরোপের বিভিন্ন বাজারে বিভিন্ন খাবার তারা দিয়ে থাকেন, বিশেষ করে ফ্রোজেন ফুড। এবং যেহেতু এই অঞ্চলে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়, সেই সবজি এবং মাছ উৎপাদনের বিরাট একটা অংশ কিন্তু চলে যায় ইউরোপের বাজারগুলোতে। এবং আমরা যতটুকু দেখেছি যে এরকম ব্যবসায়ী যারা আছেন তারা খুবই সুবিধাজনক একটি জায়গায় রয়েছেন সিলেটে। কিছু সংকট রয়েছে, বিশেষ করে গ্যাসের একটা সংকট এবং বিদ্যুতের কিছু সংকট তৈরি হয়েছে। তারা বলছেন যদি সরকার এগুলোর সুযোগ সুবিধা দিয়ে থাকে তাহলে এখানকার যে শিল্প সম্ভাবনা বা উদ্যোক্তাদের যে বিশাল একটা সম্ভাবনা খাত রয়েছে এবং বিনিয়োগকারীদের আগ্রহ করতে সবই কিন্তু এখানে আছে, শুধুমাত্র কিছু কার্যকরী উদ্যোগ দরকার। তো এইভাবেই আসলে সিলেটের বিসিক শিল্প এলাকার যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চলছে। আমরা জানাচ্ছিলাম সিলেটের অবস্থা। এই মুহূর্তে জানবো সহকর্মী ইমতিয়াজের কাছ থেকে ময়মনসিংহ এলাকার যে বিসিকের শিল্প এলাকাগুলো রয়েছে সেখানকার খবর। ধন্যবাদ গুলজার। একটু আগেই কিন্তু আসলে জানাচ্ছিলাম ময়মনসিংহের বিসিক শিল্পনগরী মাসকান্দায় অবস্থিত তার সার্বিক চিত্রটা। আসলে নানান অব্যবস্থাপনা, অবকাঠামোগত সমস্যা এবং রাস্তাঘাটের চরম দুর্ভোগের কথা কিন্তু বলছিলাম। তাই সেই জন্য কিন্তু ময়মনসিংহ বিসিক শিল্পনগরী এতগুলো বছর পরও কিন্তু আসলে একেবারে তার যে স্বয়ংসম্পূর্ণভাবে কিন্তু দাঁড়াতে পারেনি। এবং এছাড়া যে প্রশ্নটি আসলে করা হচ্ছে যে এত বছরও কেন আসলে বিসিকের এই দশা, আমরা এই প্রশ্নটি কিন্তু নিয়ে গিয়েছিলাম বিসিক শিল্প যে কর্মকর্তা রয়েছেন তার কাছে। তিনি যে বিষয়টি যে আসলে জানতে চেয়েছিলেন, যে জানিয়েছেন, সেটি হলো যে এই বিষয়গুলো কিন্তু আসলে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং মন্ত্রণালয়ের অর্থ ছাড়ের ব্যাপার রয়েছে, যে কারণে মন্ত্রণালয়ের অর্থ সংক্রান্ত বিষয়ের কারণে এবং সেগুলো জটিলতার কারণে কিন্তু দীর্ঘসূত্রিতা হচ্ছে এবং যার কারণে কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে অবকাঠামোগত যে উন্নয়ন করা হয়নি সেগুলো কিন্তু সম্ভব হচ্ছে না। এবং এই সাথে কিন্তু আমি যে জায়গাটিতে রয়েছি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাতাশিয়া গ্রাম বলা হয়। এখানে কিন্তু আজ থেকে 1991 সালে প্রায় 13,27,000 টাকা দিয়ে কিন্তু 5 একর জায়গা কিন্তু ক্রয় করা হয়েছিল। প্রায় 3 দশক পেরিয়ে গেলেও কিন্তু এখানে এখনও পর্যন্ত কিন্তু বিসিক শিল্প কারখানা কার্যক্রম শুরু হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন এখানে অরক্ষিত হয়ে পড়ে থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু কলা চাষ করছেন। এবং সম্প্রতির সময়ে বিসিক কর্মকর্তা জানিয়েছেন যে এখানে তারা যেই জায়গাটি যেন বেদখল না হয়ে যায় সেজন্য কিন্তু তারা কিন্তু সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। এবং সেই সাথে আরেকটি সংবাদ আমি একটু জানিয়ে রাখতে চাই যে বিসিক কর্মকর্তা জানিয়েছেন যে সম্প্রতি সময়ে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে দেশের 8টি বিসিক শিল্প কলকারখানার অবকাঠামোগত উন্নয়নের জন্য কিন্তু কাজ করা হবে। সেখানে রাস্তাঘাট, অবকাঠামো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসন করা হবে। হয়তো তারা ধারণা করছেন যে সামনের অর্থ বছরে এই সমস্যাগুলো নিরসন হয়ে যাবে এবং অনেকটাই সুন্দরভাবে তারা ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র মাছের যারা উদ্যোক্তা রয়েছেন, তারা শ্রমিক রয়েছেন, সবাই এর সুফল ভোগ করবেন। এবং সেই সাথে আরেকটি তথ্য আমি একটু জানিয়ে রাখতে চাই, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলরে কিন্তু 507 একর জায়গা কিন্তু নতুন বিসিক শিল্প কারখানা
কারখানা শিল্প প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটি যদি বাস্তবায়ন করা, এটি প্রস্তাবিত আকারে রয়েছে, এটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে ময়মনসিংহ অঞ্চলের প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের একটা বিশাল ক্ষেত্র সৃষ্টি হবে। তবে সব কিছুর কিন্তু আটকে রয়েছে সিদ্ধান্তর উপর মহলে, এবং কবে সেই সিদ্ধান্ত হবে, কবে বাস্তবায়ন হবে, কবে জমি অধিগ্রহণ করা হবে এবং পুরো প্রক্রিয়াটি কিন্তু একটি জটিল প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যার কারণে কিন্তু এখনও মুখ থুবড়ে পড়ে আছে ময়মনসিংহের বিসিক শিল্প কারখানা এবং ব্যবসায়ী যারা রয়েছেন, শিল্প কারখানা যারা মালিক রয়েছেন, শ্রমিক রয়েছেন, সবারই কিন্তু একটি দাবি যে শিল্প প্রতিষ্ঠা করার জন্য এবং শিল্প কারখানা তারা সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ তারা চান, যার মাধ্যমে কিন্তু যে যারা যাতে তাদের প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালাতে পারেন এবং অর্থনৈতিকভাবে এই অঞ্চলকে আরও সমৃদ্ধ করতে পারেন এবং শ্রমিকদের যেন কর্মসংস্থানের সুযোগ, একটি সুন্দর সুষ্ঠু শিল্প পরিবেশ আসলে বিসিকের কাছে চান যারা উদ্যোক্তা এবং শিল্প মালিক রয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের মুক্তাগাছা বিসিক এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেসিক শিল্পনগরীর সম্ভাবনা, পরিকল্পনা, বাস্তবতা এবং অভিযোগ সব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এই পর্যায়ে জানাতে চাই, পাঠ্য বইয়ের ভুল নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে এবছরের প্রথম থেকেই। আর যদি বলা হয় কিছু সংশোধনী তালিকা করা হয়েছিল এবং তারপর নতুন করে যে পাঠ্য বই আবার দেয়া হয়েছে, সেখানেও ভুল এড়াতে পারেনি জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এখন দুপুরের পরের অংশে। এখন জানবো প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সফরের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বাংলাদেশের, যা বিশ্বে রোল মডেল। মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনায় বৈধ পথে দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন তোফাজ্জল লিটন। বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তিতে সংস্থাটির আমন্ত্রণে এবার ওয়াশিংটন ডিসি সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দলীয় প্রধানকে সংবর্ধনা জানিয়েছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা। সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, যারা যুদ্ধাপরাধী তারা দেশের শত্রু, মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি যারা করে তারা যেন কোনোদিন ক্ষমতায় আসতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। খুনি, অগ্নি সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী তারা যেন বাংলার মাটিতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে। এরা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। আজকে 14টা বছর চেষ্টা করে আজ বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্ব ব্যাংকের পিছিয়ে আসার পেছনে অপপ্রচার ও চক্রান্তকে দায়ী করেন শেখ হাসিনা। কোনো দুর্নীতি হয়নি, সমস্ত এলিগেশন যা আসছে সব ভুয়া। আমি বললাম কারো পয়সা না, নিজের টাকায় যেদিন পদ্মা সেতু করতে পারবো সেই দিন করব। বক্তব্যে প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি করে অবদান রাখার আহ্বান জানান তিনি। আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা নিয়ে চলবেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর 1 ঘন্টা 14 মিনিটের বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনেন প্রবাসীরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে হোটেলের বাইরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। এরই মধ্যে রাস্তায় প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ বিক্ষোভ জানায়। প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের বক্তব্য জানতে ভেতরে এসে কথা বলার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রীর এই গুড জেস্চারটা আসলে শেষ পর্যন্ত বিফল হয়ে গেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মানে একান্ত ইচ্ছা ছিল, ঐকান্তিক ইচ্ছা ছিল যে তারা আসুক এবং উনি তাদের কথা আন্তরিকভাবে শুনতে চেয়েছিলেন। প্রবাসীদের এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা। কাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ছাড়বেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি বিজয়ের জাতি, তাদেরকে মাথা উঁচু করে চলার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তোফাজ্জল লিটন, এখন ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। দেশের বিভিন্ন সেক্টরে বড় বিনিয়োগ নিয়ে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেওয়ার প্রস্তাবও করেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে চেম্বার অফ কমার্সের সঙ্গে গোলটেবিল বৈঠকে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আইটি কানেক্ট পোর্টাল উদ্বোধন করেন তিনি। হাসিব বিল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যের বাজার। 2021-22 অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $10.42 বিলিয়ন মূল্যের পণ্য এবং আমদানি করে $2.8 বিলিয়ন পণ্য। অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বিকাশমান অর্থনীতি এবং বিশ্বের 35তম বড় অর্থনীতির দেশ, যেখানে 17 কোটি জনসংখ্যার বাজার ও ভৌগোলিক অবস্থানের কারণে 300 কোটি মানুষের বাজারের কেন্দ্র। এসব বিবেচনায় বাংলাদেশ এখন বাণিজ্য ও বিনিয়োগের একটি আদর্শ জায়গা বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসির গ্রেট হলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শক্তিশালী অংশীদার হতে পারে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল ও ঔষধ শিল্পে ব্যাপকভাবে বিনিয়োগ করতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। I would like to call on US business leaders to explore opportunities and invest in Bangladesh. I also call on you here today to remain and be with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. ব্যবসার পরিবেশকে উন্নত করতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মার্কিন ব্যবসায়ীদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে মার্কিন বিনিয়োগকারীদের আলাদা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেওয়ার প্রস্তাব করেন তিনি। I would like to repeat the offer of a dedicated special economic zone solely for the US investors. If you want, you can get a dedicated land. The United States would become our long-term productive partner in this challenging venture through trade, investment, technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefits. উচ্চ পর্যায়ের এই গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র নির্বাহী ও যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। স্বর্ণা, আমরা প্রতি বছরই দেখে থাকি যে সরকার বিনা পয়সায়, আসলে বিনা টাকায় এই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়, কিন্তু সেখানে ভুলের বৃত্ত থেকে যেন বের হতে পারছে না। নানান ধরনের ভুল এই পাঠ্যপুস্তকে দেখা যায় এবং বছরের শুরুতে এবার সপ্তম আর ষষ্ঠ শ্রেণীর বইতে আসলে এই ভুল ছিল এবং যার 4 মাস পরে সংশোধনী দেওয়া হলেও সেই সংশোধনীতেও আসলে ভুল পাওয়া গেছে। এবং নতুন সংশোধনী যেখানে দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু ব্যাকরণজনিত ভুল যেমন ছিল তেমন বানান ভুল, এর পাশাপাশি কিছু জায়গায় আপনার ইনফরমেশনও কিন্তু অনেক ভুল তথ্য দেওয়া ছিল। তো এখনও এই বিষয়টাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আর এ নিয়ে সহকর্মী ফরহাদ বিন নূরের একটি প্রতিবেদন আছে, দেখে আসবো তা। কিছুটা তড়িঘড়ি করেই চলতি শিক্ষাবর্ষে চালু হয় নতুন পাঠ্যক্রম, কিন্তু পাঠ্য বইয়ে রয়ে যায় অনেক ভুল, অসঙ্গতি ও বিভ্রান্তিকর তথ্য। আর এ নিয়েই দেশ জুড়ে চলে আলোচনা, সমালোচনা। এর প্রেক্ষিতে গত 31 জানুয়ারি পাঠ্য বইয়ের ভুল চিহ্নিত করা ও সংশোধনে বিশেষজ্ঞ কমিটি করে সরকার। প্রতিবেদন জমা দিতে 30 দিনের সময় বেঁধে দেওয়া হয় কমিটিকে। গত 27 এপ্রিল মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেন তারা। শিক্ষা বছরের 4 মাস পেরিয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর 22টি বইয়ে 4 শতাধিক সংশোধনী নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, কিন্তু পারেনি ভুলের বৃত্ত থেকে বের হতে। এতেও রয়ে গেছে ভুল বানানের ছড়াছড়ি। এক লাইন উপরে যে শব্দ ঠিক বানানে লেখা হয়েছে, ঠিক পরের লাইনেই সেই শব্দের ভুল বানান চোখে পড়েনি বিশেষজ্ঞদের। আবার কোথাও কোথাও যে শব্দ আগে ঠিক বানানে ছিল, সংশোধনীতে সেটাই লেখা হয়েছে ভুল বানানে। সবচেয়ে বেশি ভুল দন্তন্য আর মূর্ধন্য ন নিয়ে। যেমন ঘণ্টা, নির্ধারণ, আক্রমণ, ধরন এসব শব্দে সঠিক ব্যবহার হয়নি ন এর। এমনকি বিদেশি শব্দ লেখা হয়েছে মূর্ধন্য ন দিয়ে। বিভ্রাট দেখা গেছে দন্তস্ব ও মূর্ধন্যস্ব ব্যবহার নিয়ে। এমনকি দায়িত্ব বানান লিখতেও দায়িত্বশীলতার পরিচয় দেননি সংশোধনকারীরা।
হ এর উপর চন্দ্রবিন্দু দিয়ে হাসি বানানটিকেই কিছুটা হাস্যকরী করা হয়েছে। এমন অনেক ভুল বানান ধরা পড়েছে ওয়েবসাইটে প্রকাশিত সংশোধনীতে। এত আয়োজন করেও ভুল সংশোধন করতে না পারাকে ছোট করে দেখছেন না শিক্ষাবিদরা। সংশোধনকারীদের দায়িত্ব আর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। বিশেষজ্ঞরা বসে এই অসঙ্গতিগুলো নির্ধারণ করে আমরা একটা পাঠ্যপুস্তক পাবো, কিন্তু দেখা যাচ্ছে যে পাঠ্যপুস্তকে কিছু না কিছু ভুল থাকতে পারে, কিন্তু এত ভুল আবার যদি থেকে যায় তাহলে সেই দায়টা কার? প্রুফ রিডিংটা পর্যন্ত গুরুত্ব সহকারে করা হয়নি। যে ভুলগুলো থেকে গেছে সেই ভুল নিয়েই প্রশ্নটা থেকে যাচ্ছে যে সেই ভুল পড়েই আমাদের শিক্ষার্থীরা কি তাদের শ্রেণীকক্ষে পঠন পাঠন শুরু করবে? এদিকে সবকিছু যাচাই বাছাই করেই ভুলগুলো খুঁজে বের করে সংশোধনী দেওয়া হয়েছে বলে দাবি করেন বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক। এরপরও ভুল থাকা অস্বাভাবিক নয় বলে দায় সারেন তিনি। ভুল শব্দটা থাকাটাও স্বাভাবিক আমি মনে করি, কারণ পারফেক্ট বলতে আসলে আমরা বলতে পারবো না যে আমি 100% পারফেক্ট কোনো বিষয়ে। আর যে বিষয়টা যদি ভুল যাতে না হয় সেটা চেষ্টা করতে হবে। ওটা আপনি শুনে খুশি হবেন যে আমি সমস্ত ডেটা কালেক্ট করে আমরা 4টার পরে আলাদা যখন দ্বিতীয় টিয়ার হয়েছে সেটা আমরা সাবমিট করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে সমস্ত বাংলা ইংরেজি বাকি যে আরও 8টা সাবজেক্ট সেইগুলোরও যে ডেটাগুলো আমরা করেছি এটা মিনিস্ট্রির মাধ্যমে এনসিটিভিকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। অন্যদিকে এনসিটিভি বলছে তড়িঘড়ি করে সংশোধনী দিতে গিয়েই এমন ভুল হয়ে থাকতে পারে এই কাজের সাথে সংশ্লিষ্টদের অবহেলাও। যে এই তদন্ত যারা ভুল কেন হয়েছে, এই ভুলগুলো কারা এগুলোর সঙ্গে জড়িত, এই টাইপিং এর যে কাজটা সেটা করতে গিয়ে ভুলগুলো হয়েছে, সেই সঙ্গে হয়তো আমরাও আরেকটু দেখে নেওয়া দরকার ছিল, সেটা হয়তো করে উঠতে পারি নাই, কারণ আমরা চাচ্ছিলাম খুব দ্রুত স্কুলটা খোলার আগেই সেটা পাঠাতে। সংশোধনীর ভিতরে থাকা ভুলগুলো পুনরায় ঠিক করে ওয়েবসাইটে শিগগির দেওয়ার আশ্বাস এনসিটিভির। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এই পর্যায়ে এখন দুপুরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে তিতাস। যাত্রাবাড়ির দুনিয়া থেকে সেই খবর জানাবেন সহকর্মী রকিবুল রাহাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাহাত, জানাবেন যে কতটি দল এই অভিযানে অংশ নিয়েছেন এবং এখন পর্যন্ত কি সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে? গালিব একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে মূলত তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজকে অবৈধ গ্যাস সংযোগ যেটি রয়েছে সেটি বন্ধের বিচ্ছিন্নের জন্য মূলত অভিযান চালাচ্ছেন। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই তিতাসের এই দলটি কদমতলী থানার 2টি এলাকাতে, অর্থাৎ গিরিধারা এলাকা এবং তুষারধারা এলাকাতে তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং এর মধ্যে একটি প্রতিষ্ঠান কিন্তু ছিল বেশ বড়, সেটি ছিল মূলত একটি কয়েল কারখানা। এবং তিতাস আমাদের যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী সেই কয়েল কারখানায় 3টি গ্যাস সংযোগের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস তারা ব্যবহার করত এবং তিতাসের হিসাব মতে যেটির আর্থিক মূল্য, অর্থাৎ প্রতিষ্ঠানটি প্রতি মাসে 86,000 টাকার অবৈধ গ্যাস ব্যবহার করত এবং তারা গত 7 বছর ধরে কিন্তু সেই গ্যাস ব্যবহার করে আসছিল। টাকার হিসেবে যেটি কিন্তু আমরা দেখেছি যে প্রায় 70 লাখ টাকার মতো। এছাড়া এই যে প্রতিষ্ঠানটি, তার মালিককে বারবার ফোন দেওয়া হয়েছে, তবে তিতাসের আহ্বানে সেই মালিক সাড়া দেয়নি। তারপর তিতাসের যিনি এই অভিযানটি পরিচালনা করছে এবং যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানটি পরিচালনা করেছেন, আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। তারা বলেছে যে আইনানুগ যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোই নেওয়া হবে, আপাতত তাদের বিরুদ্ধে কোনো জরিমানা করা হয়নি। এছাড়া তার আগে একটি বেকারিতে কিন্তু তারা অভিযান চালায় এবং সেই বেকারিতে মোট 10টি সংযোগ নেওয়া ছিল, কিন্তু 10টি সংযোগের বিপরীতে তারা 18 থেকে 20টি অবৈধ, আরও অতিরিক্ত 8 থেকে 10টি অবৈধ সংযোগ ব্যবহার করতো এবং তাদের জন্য কিন্তু সেই বিষয়টির জন্য তিতাস কর্তৃপক্ষ
তাদেরকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া আমরা এখন রয়েছি দনিয়া এলাকায়। দনিয়া এলাকায় একটি রেস্টুরেন্টকে তারা জরিমানা করেছে এবং তাদের জরিমানার মূল কারণ ছিল যে তারা আবাসিক সংযোগ নিয়ে তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করছিল এবং তাদেরকে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে যে পরবর্তীতে যদি এই ধরনের বিষয় দেখা যায় তাহলে কিন্তু তাদের জরিমানা করা হবে এবং এছাড়া যে অন্যান্য আইনানুগ ব্যবস্থা রয়েছে সেগুলো করা হবে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে গত বছর থেকে কিন্তু তিতাস কর্তৃপক্ষ এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য তারা অভিযান চালিয়ে যাচ্ছিলেন এবং সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। তিতাস কর্তৃপক্ষ বলছেন যে যতদিন পর্যন্ত না অবৈধ সংযোগগুলো তারা পুরোপুরি নির্মূল করতে পারবেন ততদিন পর্যন্ত তাদের এই অভিযান চলবে। এছাড়া তিতাস কর্তৃপক্ষের 2021-22 অর্থ বছরের তথ্য মতে আমরা দেখেছি যে তাদের সিস্টেম লসের কারণে কিন্তু তাদের প্রায় 320 কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। তারা বলছেন এই আর্থিক ক্ষতি পুষিয়ে যারা বৈধ সংযোগ করে আছে তাদেরকে যেন নিয়মিত গ্যাস সংযোগ দেওয়া যায়, তার জন্যই এই অভিযান। গালিব, রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালাচ্ছে তিতাস, সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। এবার থাকছে ভিন্ন প্রসঙ্গ। ঈদের পর খাতুনগঞ্জের পাইকারি বাজারে বাড়ছে প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম। 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে মশলা, ডাল, চিনি, এমনকি পেঁয়াজের দামও। ব্যবসায়ীরা বলছেন চাহিদা বাড়ায় ভোগ্যপণ্যের দাম বাড়ছে। এদিকে সরবরাহ সংকটে অস্থির হয়ে পড়েছে চিনির বাজার। পাইকারিতেই প্রতি কেজি চিনির দাম এখন 120 টাকা। বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শোয়েব রহমান। ঈদের আমেজ কাটিয়ে ফের কর্মচঞ্চল হতে শুরু করেছে দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ। পণ্য উঠানামা আর ক্রেতা বিক্রেতার ব্যস্ততা যেন সে কথাই জানান দিচ্ছে। তবে চাহিদা বাড়ার সাথে বেড়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। ঈদুল আজহার এখনও 2 মাসের বেশি সময় বাকি। এরই মধ্যে উত্তাপ ছড়াচ্ছে মশলা। বিশেষ করে হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে জিরার বাজার। কিছুদিন আগেও ভারত থেকে আমদানি করা জিরা কেজি প্রতি 675 টাকা ছিল, এখন তা 725 টাকা। সেই সঙ্গে বেড়েছে দারুচিনি, এলাচ, ধনিয়া, কাজু বাদামের দামও। কোরবানি ঈদটা কিন্তু গত আগামী 2 মাস পরে হলো, এখন থেকে কিন্তু ওই বাজারটা শুরু হয়ে গেছে এই খাতুনগঞ্জে। সেটা নিয়েও এখন কিন্তু হয়ে আছে, মানে বাজারটা অস্থিতিশীল অবস্থায় চলে যাবে। বুকিং যদি বেড়ে যায় আমাদের এখানের মার্কেটটা বেড়ে যায়, কারণ এখানের মার্কেটে জিরাটা একটু সংকট আছে মশলার দিক দিয়ে, জিরা এবং এলাচ। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের ডালের দাম। মসুর ডাল বিক্রি হচ্ছে 88 থেকে 124 টাকায়, যা আগে ছিল 85 থেকে 122 টাকা। 80 থেকে 100 টাকার মুগ ডাল বেড়ে দাঁড়িয়েছে 82 থেকে 104 টাকায়। যদি এলসিটা স্বয়ংসম্পূর্ণভাবে স্বাভাবিকভাবে সব পণ্যের এলসি স্বাভাবিকভাবে যদি খুলে দেয়, দেখবেন সব বাজার স্থিতিশীল হয়ে যাবে, বাজারের দাম অবশ্যই কমে যাবে। এদিকে চিনির বাজারও যেন লাগামহীন। চাহিদা মতো সরবরাহ না থাকায় গত 2 সপ্তাহ ধরে দাম ঊর্ধ্বমুখী। তবে ঠিক কী কারণে দাম বাড়ছে তা জানেন না আড়তদাররাও। পাইকারিতে প্রতিমন চিনি বিক্রি হচ্ছে 4500 টাকায়, অর্থাৎ প্রতি কেজি প্রায় 120 টাকা, যেখানে খুচরায় সরকার নির্ধারিত দাম 106 টাকা। সরকারের সাথে ব্যবসায়ীদের বসে একটা রেট নির্ধারণ করলো, কিন্তু পরবর্তী পর্যায়ে চিনি যে অস্থিতিশীল হলো, যে এটা অর্থাৎ তার মনে প্রায় 700 টাকা বেড়ে গেছে, 800 টাকা বেড়ে গেছে, তাহলে মনিটরিং টিমগুলো গেল কোথায়? চিনিটা বাজার নিয়ন্ত্রণ করতেন বাংলাদেশ সুগার কর্পোরেশন, সেটি তারা এখন করছেন না। বেসরকারি মিল তারা উৎপাদন করছেন, তাদের ইচ্ছা মতো বাজারজাত করছেন, তাদের ইচ্ছে মতো তারা বাজার নিয়ন্ত্রণ করছেন। ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা যেন আগেভাগে পণ্য আমদানি করতে পারেন, সেজন্য এখন থেকে উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। 20% মার্জিন দিয়ে আমি এলসি ওপেন করলাম, দেখা গেছে মালটা আস্তে আস্তে আমি আরেকটা ওপেন করে রাখলাম, তাহলে একটা মাল বিক্রি হচ্ছে, ওটা বিক্রির টাকা দিয়ে আমি আরেকটা করতে পারতেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে 100% মার্জিন আমাকে দিয়ে ফেললাম, এরপরে 2 মাস পরে মালটা আসবে, 2 মাস পরে আমার টাকাটা ওখানে ব্যাংকে পড়ে রয়েছে, তাহলে আমার আরেকটা করার তো সেই সুযোগ থাকতেছে না। তো আমি মনে করি অ্যাভেলেবেল করতে হবে, অ্যাভেলেবেল যদি না করে তাহলে বাজার অস্থিতিশীল হবে। এদিকে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 52 টাকায়। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এখন দুপুরের সময় হলো আরও একটি বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মৌসুমের দ্বিতীয় চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে উঠেছে 68,778 কেজি চা, যার আনুমানিক বাজার মূল্য 1,72,00,000 টাকা। এবার চায়ের দামের পাশাপাশি বেড়েছে গুণগত মান।
এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এম এ হামিদ। আমি দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে। আজকে মৌসুমের দ্বিতীয় চা নিলাম চলছে। আজকের নিলামে ৬৮,৭৭৮ কেজি পাতা অফারিং হচ্ছে, যেখান থেকে গড় মূল্য আসতে পারে ১,৭১,৯৪,০০০ টাকার উপরে। গত নিলামে এখানে অফারিং হয়েছিল ৫৫,০০০ কেজির উপরে, যেখান থেকে বিক্রি হয়েছে ২৬,০৭৫ কেজির কিছু উপরে। গড় মূল্য ছিল ২৫১ টাকা ২৪ পয়সা, যেখান থেকে ৬৫,৫১,২১৭ টাকার উপরে টাকা এসেছে। আমি ব্রোকার এবং বায়ারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যত সময় যাচ্ছে চায়ের গুণগত মান কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং এতে করে চায়ের গড় মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমি বাগান মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে যে কস্টিংটা তারা ১ কেজি পাতাতে করছেন সেই কস্টিংটা তাদের আসছে না। কস্টিং অনুযায়ী কিন্তু তারা গড় মূল্য কম পাচ্ছেন। তারা বলছেন যে যদি ব্রোকাররা বা বায়াররা যদি বেশি দামের চা পাতা না কিনে তাহলে তারা লুকসানের দিকে যাবেন। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যত সময় যাচ্ছে তত কিন্তু চায়ের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে এবং চায়ের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আগামী নিলামে চট্টগ্রামের 7টি ব্রোকার হাউস অংশগ্রহণ করবে, তখন হয়তো চা পাতা বেশি অফারিং হবে এবং মূল্যটাও বেশি পাওয়া যাবে। এই ছিল শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ। গত 2 যুগ ধরে ভেঙেই চলেছে ফরিদপুরের মধুমতি নদী। এতে কেউ হারাচ্ছেন বসতভিটা, কেউ বা ফসলি জমি। ভাঙনের কবলে রাস্তা সহ বিভিন্ন সরকারি স্থাপনাও। স্থানীয়রা তাই বলছেন, দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধ না করা গেলে অতীতের মতোই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তারা। মফিজুর রহমান শিপনের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা, এখানকার মানুষের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। ভাঙন কবলিত এই উপজেলায় 6টি ইউনিয়নের মধ্যে 4টির উপর দিয়ে চলে গেছে মধুমতি নদী। বছর জুড়েই ভাঙনের মুখে থাকে এখানকার বাসিন্দারা। বর্ষা মৌসুমে যা আরও প্রবল হয়। কেউ হারায় বসতভিটা, কেউ বা ফসলি জমি। ভাঙনের কবলে পড়ে রাস্তাসহ বিভিন্ন সরকারি স্থাপনা। নদীর তীর সংরক্ষণের দাবি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। আমাদের এই সামান্য সয় সম্বল আছে যেটা হুমকির মুখে, যে আপনারা দেখতেছেন কিভাবে এখন থেকে নদী ভাঙন শুরু করছে। সরকার আমাদের একটু জায়গা দিচ্ছিল, ঘর দিচ্ছিল, সেটাও যদি ভেঙে যায় তাহলে আমরা কোথায় থাকবো? আমরা নদীর পাড়েই চলে আসতেছি, আমাকে ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো? এরকম যদি ভাঙতেই থাকে। বিদ্যালয়টি যাতে রক্ষা পায় এর জন্য উপরস্থ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। 6 শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং শত শত বিঘা কৃষি জমি বিলীন হয়ে গেছে এবং বর্তমানে যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে হাজারখানিক পরিবার এভাবে ভাঙতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে। এরই মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া না হলেও অস্থায়ীভাবে কিছু কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ভাঙন মোকাবেলার জন্য আমরা একটি উন্নয়ন প্রকল্প নদী তীর সংরক্ষণ কাজের আমরা পাঠিয়েছি এবং এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা ভাঙন কবলিত জনগণের দুর্দশা লাঘব করতে পারবো এবং সরকারি সম্পদ রক্ষা পাবে। ফরিদপুরের আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় মধুমতি নদীর ভাঙন রোধে প্রায় 480 কোটি টাকার একটি প্রকল্প প্রি-একনেকে পাশ হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে প্রকল্পটি একনেকে পাশ হলে তীর সংরক্ষণে প্রয়োজনীয় কাজ শুরু হবে। এখন ফরিদপুর। এখন দুপুরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। প্রবাসে প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা। বিদেশের মাটিতে সুনামের সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তারা। পুরুষের পাশাপাশি পিছিয়ে নেই নারীরাও। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেই শোনা যাচ্ছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সফলতার গল্প। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে দিন দিন বাড়ছে বাংলাদেশি নারী উদ্যোক্তা। সফলতার ছাপ রাখছেন দেশটির ব্যবসা বাণিজ্যে।
বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্য নিয়ে কাজ করছেন তারা। এরই মধ্যে দেশটির বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন নিজেদের প্রতিষ্ঠান। আমি একজন বাংলাদেশি নারী উদ্যোক্তা। আমি দীর্ঘদিন যাবৎ কাতারে আছি। তো আমি চাই আমার মতো আরও যারা নারীরা বাংলাদেশের এখানে আছে তারা সবাই কোনো কোনো ভালো কিছু করার জন্য এগিয়ে আসুক। বাংলাদেশি নারী উদ্যোক্তারা এখানে এসেছে তাদের বাংলাদেশি প্রোডাক্ট এবং হ্যান্ডমেড প্রোডাক্ট, আর্টিসানাল প্রোডাক্ট নিয়ে। আমি চাই আমাদের পাশাপাশি অন্যান্য নারীরাও উদ্যোক্তা হয়ে উঠুক এবং আমরা সহযোগিতা করব। নারী উদ্যোক্তাদের সফলতায় খুশি দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি নারী উদ্যোক্তাদের এক পোশাক মেলায় এসে তাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন দূতাবাসের এই কর্মকর্তা। আমরা চাই যে এই দেশে আমাদের উদ্যোক্তা সৃষ্টি হোক, সেখানে যদি আমাদের নারী উদ্যোক্তা সৃষ্টি হয় সেটি আমাদের জন্য অত্যন্ত ভালো এবং সুখকর। আমাদের বাংলাদেশি ভাইদের জন্য ওনারা কিছু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, সেটি দেশের অর্থনীতিতে অবদান রাখে। জামদানি, ঢাকায় বেনারসি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কাতান শাড়ি, থ্রি পিস সহ নারীদের সব পছন্দের পণ্য নিয়ে কাজ করছেন কাতারের বাংলাদেশি নারী উদ্যোক্তারা। পাশাপাশি কাজ করছেন পুরুষদের প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি সহ ঘরের সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন পণ্য নিয়ে। জাহানারা ভূঁইয়া, এখন কাতার। এদিকে ব্যাংকিং খাতে ধস অব্যাহত থাকলেও ফুলে ফেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের অস্ত্রর বাজার, যার কারণে প্রতিরক্ষা খাতের বাজেট বাড়াচ্ছে মার্কিন প্রশাসন। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে পেন্টাগনের জন্য $7,700 কোটি বেশি বরাদ্দ দিয়েছে বাইডেন প্রশাসন। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে বছরের পর বছর ধরে চলছে সংঘাত। যেখানে কোনো দেশ হয়েছে দেউলিয়া, কেউ তলিয়ে গেছে রাজনৈতিক অস্থিরতায়। আবার চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে টালমাটাল পুরো বিশ্ব। বিপরীতে চাঙা হচ্ছে মরণাস্ত্র বাণিজ্য। এই যেমন ইউক্রেনের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে ধস নামলেও ফুলে ফেঁপে উঠছে অস্ত্র ব্যবসা, যার কারণে বাড়ানো হচ্ছে সামরিক খাতের বাজেট। চলতি অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা বিভাগের জন্য $81,600 কোটি বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন, যা 2022 অর্থবছরের তুলনায় $7,600 কোটি বেশি। সেই ধারাবাহিকতায় পেন্টাগন আগামী বছর আরও বড় বাজেট পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মোট অভ্যন্তরীণ পণ্যের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের কারণে গেল বছর থেকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রবণতা যুক্তরাষ্ট্রের মন্থর অর্থনীতিকে করেছে গতিশীল। মার্কিন বাণিজ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায় চলতি বছরের প্রথম 3 মাসে হওয়া দেশটির মোট জিডিপির 1/5 অবদানই প্রতিরক্ষা খাতের। অথচ ইউক্রেন যুদ্ধের আগে বাজেট পাশ নিয়ে অচলাবস্থার কারণে মার্কিন প্রতিরক্ষা ব্যয় আংশিকভাবে সীমিত ছিল। ফলে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় পেন্টাগনের জন্য নতুন চুক্তি বা অস্ত্র উৎপাদন বাড়ানো কঠিন হয়ে পড়ে। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর নতুন করে তোড়জোড় শুরু হয় অস্ত্র উৎপাদনে। শুধু ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্যই নয়, দেশটিতে কমে যাওয়া মজুত পূরণেও যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়ায় পেন্টাগন। 2022 সালে কিয়েভকে $1,990 কোটি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আর এই ছিল এখন দুপুরে। তবে এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/এখন।